আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা একাধারে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 6 থেকে 7টা বিষয় আমি আজকে এই এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে এসেছি। এবং কোনো বিষয় কোনোটা চাইতে কম নয়। আসলে আজকের ভিডিওর এক্সপ্লেনেশনটা কেমন হওয়া উচিত আমি নিজেও কেমন যেন একটু সন্দিহানে আছি, একটু কনফিউজে আছি। বাট তারপরে একটা প্রবাদ বাক্য মাথাতে ঘুরে যায় যে ইট মারলে পাটকেল খেতে হয়। বা একটা ছোট্ট লাইন আমি শুরুতে বলি, যেমন ধরুন, আচ্ছা এগুলো ভিডিওতে আমি বলবো, ভিডিওতে বললে মনে হয় বেশি ভালো হবে। তো আপনারা আসলে কি জানতে পারবেন, আজকে কি দেখতে পারবেন দর্শক? আজকে দেখতে পারবেন তিশার লুকিয়ে লুকিয়ে কান্না করা, যে কান্নাটা এবার তিশা দেখিয়ে কান্না করেনি। প্রতিবার তো তিশা আপনাদের সামনে দেখিয়ে দেখিয়ে কান্না করে, বাট এবারের কান্নাটা তিশা অরিজিনালি কান্না করেছে এবং লোকচক্ষুর আড়ালে কান্না করেছে এবং বাস্তবেই কান্না করেছে। দুঃখে, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল তানজিলার সুখ দেখে। বলতে পারেন তাহলে কি তিশার মনে তানজিলাকে নিয়ে হিংসা হচ্ছে? ঠিক এমনটাই। কিন্তু কেন? তানজিলা না তার মেয়ে? তানজিলার সুখ দেখে তাহলে তিশার কষ্ট লাগবে কেন, জ্বলন ধরবে কেন? সেটার এক্সপ্লেনটাই আজকে আমার নিজের কাছেও দিতে একটু কেমন যেন বিবেকে নাড়া দিচ্ছে। আসলে কিভাবে এক্সপ্লেন করবো এটাকে? তো তারপর আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে তিশার এই লুকিয়ে লুকিয়ে কান্না করার রেফারেন্স সহ ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব, তাহলে বুঝতে পারবেন যে তিশার কেন জ্বলন ধরেছে। পাশাপাশি শাবানার কান্না তো থাকছেই, মানে থাকছেই। শাবানা কে আবার? অবশ্যই আপনারা বলতে পারেন, ভাই বাংলা সিনেমার শাবানা? জি, শাবানার কথাই বলছি। কিন্তু তিশাদের পরিবারে একজন শাবানা আছে, নতুন শাবানার জন্ম হয়েছে। সেই নতুন শাবানাকেই আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সেই শাবানার পর থেকেই তিশার মনে জ্বলন ধরেছে। বাপ্পির সাথে তিশার কিন্তু একটা মনোমালিন্য চলছে, আপনারা জানেন কিনা জানি না, এটা অনেকদিন ধরেই চলছিল এবং এটা বর্তমানে খুব খারাপ পরিস্থিতি আছে। আর সব কিছুর ঊর্ধ্বে যে জিনিসটা বর্তমানে সব কিছুকে ছাড়িয়ে গেছে সেটা হচ্ছে সাকিবের বেয়াদবি। সাকিবকে নিয়ে আমি আসলে কথা কমই বলার চেষ্টা করি, তাকে নিয়ে কথা বলতে গেলে আমার মুখ থেকে এটা ওটা বের হয়ে যায়। মানে সাকিব এতটা বেয়াদব ছেলে, অকল্পনীয়। একটা কথা কি, তিশা যেমনই হোক, তিশা বেয়াদব হোক, তিশা খারাপ হোক, তিশার জল্লাদ হোক, যাই হোক, তিশা কিন্তু সাকিবের শাশুড়ি। এবং তিশা না থাকলে কিন্তু সাকিব কখনোই তানজিলাকে বিয়ে করতে পারতো না। আবার তানজিলা বর্তমানে যে অবস্থায় আছে, তিশাকে ছাড়া তানজিলা কখনো এই অবস্থাতে আসতে পারতো না। আমি আবারও বলছি, আর রিপিট, তিশা যেমনই হোক, তিশা খারাপ সেটা আমরা জানি। বাট তানজিলাকে এতদূর আনার পেছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা তিশার ছিল। সংসার জীবনে বাপ্পির সাথে ফাইট করে তানজিলাকে একটা পরিচয় দিয়ে এতদূর নিয়ে আসা, বিয়ে করানো, একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে তাকে একটা পর্যায়ে দাঁড়া করিয়ে দেওয়া এবং ওই মেয়েকে সাকিবের মতো একটা কুলাঙ্গার অপদার্থ ছেলের হাতে, একটা অপয়া সন্তানের হাতে তুলে দেওয়া, এটাও আরেকটা বলতে পারেন নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো। তো সেই সাকিব তিশার সাথে উঠতে বসতে বেয়াদবি করে, উঠতে বসতে বেয়াদবি করে। তিশার কোনো কথাই শোনে না, তিশার কোনো কথার দামও দেয় না, পাত্তাও দেয় না। বরং তানজিলাকে স্মরণ করিয়ে দেয়, তোমার দাদির কথা মনে আছে তো? যেন তানজিলা তার মায়ের সাথে কম কথা বলে, কম মেলামেশা করে, কারণ নাজমানটি মারা যাওয়ার আগে তানজিলাকে এই উপদেশটা দিয়ে গিয়েছিল এবং সাকিব এটা ভালো মতো জানে। সাকিব কী কী বেয়াদবি করেছে তিশার সাথে সেগুলো থাকছে, এবং সাকিব তানজিলার সাথে কিভাবে করে তিশার বিরুদ্ধে উস্কে দিচ্ছে সেগুলো থাকছে। মানে আমার আজকের ভিডিওটা একটা ফুল প্যাকেজ হবে, খুবই ধামাকা হবে। সো আশা করি দর্শক আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই যেমনটা বলেছিলাম যে ভিডিওতে একটা কথা বলবো, যেমন একটা ছোট গল্প বলে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি এটা গল্প না, এটা একটা শিক্ষণীয় জিনিস, এটা প্রত্যেকের লাইফে অ্যাপ্লাই করা উচিত। দর্শক, এই যে কথাটা বলবো না, এরকম কিছু কথা আমার নিজের উদ্ভাবন করা, এটাকে আসলে উদ্ভাবন করা বলে না, আমার নিজের যে বলতে পারেন যে আমার যে নিজের একটা যে বিবেকবোধ আছে, আমার বুদ্ধি আছে, বা আমার নিজের যে থাকে না বিভিন্ন জিনিস পর্যালোচনা করে নিজের ব্রেনে একটা জিনিস নিয়ে আসা, এরকমই কিছু কথা। এরকম অজস্র জিনিস আমি কিন্তু আমার ভান্ডারে রেখেছি সংগ্রহ করে। দেখবেন প্রায় সময় ভিডিওতে আমি দুই একটা লাইন এরকম বলি, যেগুলো সম্পূর্ণ আমার নিজের ভাবনা চিন্তা থেকে তৈরি করা আর কি। ঠিক এই ঘটনাটা আমার নিজের ভাবনা চিন্তা থেকে তৈরি করে এবং আমার নিজের বাস্তব লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা। ঘটনাটা কি দর্শক? ঘটনাটা হচ্ছে এরকম, ধরুন
আপনাকে একটা মানুষ খুব বিরক্ত করছে, আপনাকে একটা মানুষ খুব উত্ত্যক্ত করছে, বা ধরুন একটা স্কুলের কথা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন একটা স্কুলে ধরেন যে একটা ছেলে, না সেটাও সুন্দর উদাহরণ হয় না, উদাহরণটা কীভাবে দেওয়া যায়, ধরুন একটা চোর, ঠিক আছে, একটা চোরকে আপনি আপনার বাসা থেকে ধরলেন। ধরেন যে হচ্ছে কি আপনি স্কুলে গেছেন, আপনি ধরেন এখন বাচ্চা মানুষ আছেন, ক্লাস 10-এ পড়েন বা ক্লাস 6-7-এ পড়েন, আপনার আরেকজন বন্ধু আপনার ব্যাগ থেকে কিছু একটা চুরি করে নিয়েছে, আপনার মূল্যবান কোনো একটা কিছু, আপনার বন্ধুই কিন্তু চুরি করেছে। আপনারা সবাই স্কুলের শিক্ষার্থী, লেখাপড়া করতে যাচ্ছেন, কিন্তু আপনি যে স্কুলে পড়ছেন ওই স্কুলে আপনার কোনো একটা বন্ধু আপনার কোনো একটা মূল্যবান জিনিস চুরি করেছে, এবং এটা পরবর্তীতে আপনি যখন বুঝতে পেরেছেন, আপনি তাকে না বলে আপনি ডিরেক্টলি আপনার বাবা মাকে বলেছেন। কি বলেছেন? যে বাবা বা মা, যে আমার এই জিনিসটা আমার অমুক বন্ধু চুরি করেছে। এবং স্বভাবতই আপনি তখন কি করবেন? আপনি তখন অবশ্যই, এটা যেহেতু অপছন্দনীয় কাজ, আপনি স্কুলের হেডমাস্টারের কাছে হোক, প্রিন্সিপালের কাছে হোক, অথবা আপনি একদম ওই ছেলের গার্জিয়ানসের কাছেই আপনি বিচার বা নালিশ নিয়ে যাবেন যে আপনার ছেলে এটা তো চুরি করেছে, এটা তো ঠিক করেনি। অ্যাজ ইউজুয়াল ধরুন ওই গার্জিয়ান এটা করতে গেল এবং করেছেও। কি করলো? যে ছেলে চুরি করেছে তার বাবা মাকে গোপনে নালিশ করলো যে আপনার ছেলে তো আসলে এটা চুরি করেছে, এগুলো তো আসলে ঠিক হচ্ছে না, তাকে একটা আদব কায়দা শেখানো উচিত, ধরুন পরামর্শ দিতে গেল। এখন ওই বাবা মা সামনে বসে মাথা নাড়বে আপনার সামনে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আসলে এটা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি, এরকম করবে। বাট ওই বাবা মা যখন বাসায় যাবে, বাসায় গিয়ে ছেলেকে কি করবে জানেন? ছেলেকে পিঠে একটা থাপ্পড় দিয়ে বলবে, সাব্বাস বেটা সাব্বাস, খুব ভালো কাজ করেছিস, খুব ভালো ভালো কাজ করেছিস, তোকে যেমনটা ট্রেনিং দিয়েছি তেমনটা করতে পেরেছিস, খুব ভালো, বাট একটু ভুল করেছিস, চুরি করেছিস, কিন্তু ধরা পড়লি কীভাবে? ধরা পড়া যাবে না তো। এই যে গল্পটা বললাম, গল্পটার মধ্যে কি বুঝলেন? কিচ্ছু বুঝেন নাই আমি জানি। এখন একটু খুলে বলি, সবার মাথায় বাজ পড়তে পারে, ভাই বাবা মা সাব্বাস কেন বলল? আপনি এটা কী গল্প বললেন? তাৎপর্যটা এখানেই। বাবা মা ওই ছেলের চুরিকে সাব্বাস বলে সেই কারণেই, কারণ তার বাবা মাই তো বড় চোর, চোরের পেট থেকে তো চুরি বের হবে। সোজা ঝাপটা ভাষায় বলতে গেলে ঘটনাটা এরকম, ধরুন এক্স্যাক্ট উদাহরণ এরকম, ধরেন বনে বাঘ থাকে, বনে হরিণ থাকে। দর্শক আমি কিন্তু অনেক কথা বলছি, এই কথাগুলো আসলে আপনাদের ভালো লাগবে, খারাপ লাগার মতো কথা না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো আপনাদের ভবিষ্যতে আপনাদের লাইফে কিছু মানুষের সাথে চলার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এই জন্য আমার এই কথাগুলোকে কখনোই ফেলে দিবেন না, গুরুত্ব সহকারে নেবেন। ধরুন একটা বনের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রাণী থাকে, এক একটা জাতি থাকে, বাঘ জাতি থাকে, হরিণ জাতি থাকে, হাতি থাকে, বানর থাকে, অনেকগুলো থাকে। এখন হরিণের কলোনির মধ্যে কিন্তু বাঘ কখনো থাকবে না, বাঘের কলোনির মধ্যে আবার বান্দর কখনো থাকবে না, যার যার কলোনি আলাদা। এখন বাঘ কি করে? বাঘ তার খাবারের জন্য হরিণ শিকার করে। ধরুন একটা হরিণ তার বাচ্চা জন্ম দেওয়ার পরে সেই হরিণ তার বাচ্চার জন্য খাবারের সন্ধানে বের হয়েছে। এখন কোনো একটা বাঘের বাচ্চা, হরিণ বাচ্চা জন্ম দিয়ে ধরুন চলে গেছে দূরে কোথাও খাবার অনুসন্ধানের জন্য, এবং ওই আরেকটা পাশ থেকে কোনো একটা বাঘের বাচ্চা এসে ওই হরিণের বাচ্চা শিকার করে চলে গেছে, হরিণের বাচ্চা নিয়ে শিকার করে চলে গেছে এবং খেয়ে ফেলেছে। ঠিক আছে, এখন মা হরিণ যখন ফিরে এসেছে, দেখলো তার বাচ্চা নেই, খোঁজ করে দেখলো একটা বাঘের বাচ্চা তার নিজের সন্তানটাকে খেয়ে ফেলেছে। তো তখন ওই মা হরিণ ওই বাচ্চা বাঘের বাবার কাছে যদি বিচার নিয়ে যায় যে আচ্ছা আপনার সন্তান, আপনার বাচ্চা তো আমার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, আসলে এটার কি কোনো লজিক আছে? লজিক নেই। বলুন তো কেন? কারণ ওই হরিণ যখন বাঘের কাছে নালিশ নিয়ে যাবে যে তার বাচ্চা তার সন্তানকে, হরিণের বাচ্চাকে খেয়ে ফেলেছে, তখন ওই বাঘ উল্টো হরিণকে খেয়ে ফেলবে। কারণ কি? তার জাতটাই এটা। এবং ওই বাঘ তার বাচ্চাকে আরও সাব্বাস বাহবা দিবে, খুব ভালো কাজ করেছিস, তোকে যেরকমটা শিখিয়েছি তুই তেমনটা শিখতে পেরেছিস, খুশি হবে। আমার গল্পের তাৎপর্যটা এখানেই। অর্থাৎ আপনি যখন কোনো কিছু একটা অপছন্দনীয় হবে, আপনি কোনোদিন যদি ভাবেন যে আমি অমুকের কাছে নালিশ নিয়ে যাবো, অমুকের কাছে করতে যাব, মনে রাখবেন একটা বাঘের পেট থেকে বাঘের বাচ্চা বের হয়, হরিণের পেট থেকে হরিণের বাচ্চা বের হয়, সাপের পেট থেকে সাপের বাচ্চা বের হয়, চোরের পেট থেকে চোরের বাচ্চা বের হবে, আবার যারা খারাপ মানুষ তাদের পেট থেকে খারাপ মানুষ বের হবে। দুই একটা বিকল্প আছে। যেমন আমরা কেমিস্ট্রিতে যখন পর্যায় সারণী পড়তাম,
বিভিন্ন জিনিস পড়তাম, তখন পড়তাম বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য পড়ার পাশাপাশি বলতাম যে এই দুই একটা ব্যতিক্রম। ঠিক ওইরকম দুই একটা ব্যতিক্রম থাকে, দেখবেন বাবা মা খারাপ বাট সন্তান ভালো হয়েছে, দুই একটা ব্যতিক্রম থাকে। সে ব্যতিক্রমের কথা আমি বলবো না, যেটা হয়ে থাকে সেটাই বলছি, ঠিক আছে? সো মনে রাখবেন, যদি কোনো দিন আপনার কাছে কোনো মানুষকে খারাপ মনে হয়, যাচ্ছে এই মানুষটা তো খুবই খারাপ, বেয়াদবি করছে, মনে রাখবেন তার বাবা মাই খারাপ। সে তার বাবা মার শিক্ষাটাই ধরে রেখেছে। যদি কাউকে দেখেন কোনোদিন নেশা করছে, তাহলে মনে রাখবেন তার চাইতে বড় নেশাকর তার বাবা। যদি দেখেন কোনো একটা মানুষ আপনাকে অতিরিক্তভাবে বিরক্ত করছে, মনে রাখবেন তার বাবা মাই তাকে বিরক্ত করে শিখিয়েছে। সবসময় এটা মনে রাখবেন সবার আগে। আগে সন্তানকে দোষ দিবেন না, আগে বাবা মাকে দোষ দিবেন। বাট অবশ্যই আবার বলছি, ব্যতিক্রম দুই একটা থাকে, দুই একটা ব্যতিক্রম সবসময় থাকে, ঠিক আছে? একটা শিক্ষিত বাবা মার সন্তান সবসময় শিক্ষিত হবে, ম্যানারফুল হবে, ম্যানার শিখবে। আর অশিক্ষিত মূর্খের সন্তান অবশ্যই ওরকম ম্যানার নিয়ে চলবে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখা উচিত। দর্শক, বেশি কথা বললাম, বাট দেখবেন আমার এই কথাটা আপনাদেরকে ভবিষ্যতে অনেক জায়গা থেকে বিপদ থেকে উদ্ধার করে ফেলবে, যদি আমার কথার অর্থ বুঝে থাকেন। যাই হোক, এখন এই কথাটা আমার বলার কারণ চলে আসে সাকিবের জন্য, ঠিক আছে? সাকিবের জন্য কেন এসেছে আমি একটু পর বলবো। তো আগে আমি শাবানার গল্প বলে আসি। নতুন করে শাবানা এসেছে আমাদের গল্পে। আমাদের গল্পে তো আপনাদের কাছে চেপা শুটকি পেয়েছেন, তারপর আপনারা পেয়েছেন গোবর টোকানি পেয়েছেন, আপনারা দাঁতের বাগান পেয়েছেন, আপনারা পেয়েছেন হাতি পেয়েছেন, বড় হাতি, ছোট হাতি, আপনারা পেয়েছেন হচ্ছে আরও কী কী জানি পেয়েছেন, আর ঠোঁট ঝুলানি পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। তো এখন নতুন করে আরেকজন এসেছে দর্শক, শাবানা, আমাদের বাংলা সিনেমার শাবানা। দেখবেন শাবানার কথা মনে পড়লেই দুইটা জিনিস মনে পড়ে সবার আগেই। একটা সেলাই মেশিন নিয়ে সেলাই করছে, চোখে চশমা পরা, এরকম সেলাই করছে সারাদিন, একটা সিনারি মনে পড়ে সবসময় শাবানার কথা মনে পড়লেই। আর আরেকটা মনে পড়ে, হাউমাউ করে খালি কান্না করছে, চোখের মধ্যে পানি লেগেই আছে। এই ছোটোকালে সিনেমা যখন দেখতাম বাবা মার সাথে, এটাই খালি দেখতাম, শাবানা মানেই সেলাই মেশিন, শাবানা মানেই চোখের জল, এটাই জানি খালি, ঠিক আছে? আর কিছু জানতাম না। তো এই যে নতুন শাবানা, সেটা আসলে আর কেউ না, শাবানার নামের সাথে খুব মিল আছে। শাবানা ইকুয়াল টু সালমা, কাছাকাছি না নামটা? এখন সালমাটাকে, সালমা হচ্ছে তানজিলার শাশুড়ি, খুব নাটকবাজ মহিলা দর্শক। আসলে ইউটিউবিং করতে করতে এখন নাটক শিখে গেছে, চোখের পলকে পরকে পরতে পরতে পানি আনতে পারে, খুব অভিনয় শিখে গেছে, খুব দ্রুত মহিলাটা অভিনয় শিখে গেছে। হয়েছে কি, আপনারা খেয়াল করে দেখেছেন হয়তো, গতকালকে তানজিলার গর্ভ অবস্থার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাজুগুজু করে তাকে একটা থালার মধ্যে খাবার দাবার দিয়ে খেতে বসানো হয়েছে, যেগুলোকে আসলে হিন্দুদের ক্ষেত্রে বা অন্যান্য জায়গাতে আমি শুনেছি স্বাদ বা এই টাইপের কোনো প্রোগ্রাম বলা হয়। যদি তারা এগুলো উচ্চারণ করেনি, কারণ যেন উচ্চারণ করলে গুনাহ হবে, বা তানজিলা যে অনুষ্ঠানটা করেছে এটা খুবই নোংরা একটা অনুষ্ঠান করেছে। জানেন কেন? কারণ এই অনুষ্ঠানগুলো ইসলাম সমর্থন করে না। সে যেভাবে করে তার পেটটাকে ধরে জাগিয়ে জাগিয়ে মানুষকে দেখায়, খুবই খারাপ কাজ করছে। এই সময় তার পর্দার আড়ালে থাকা উচিত, বাট তানজিলা পর্দা নষ্ট করছে। এগুলোর প্রভাব তার সন্তানের উপর পড়বে। আমি বলেছিলাম তানজিলার এই অবস্থায় তাকে নিয়ে আমি এগুলো রোস্টিং করবো না, আমি করছি না, তাকে সতর্ক করে দিচ্ছি, এগুলো তার সন্তানের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে। যাই হোক, তো সালমা কী করেছে আমাদের নতুন শাবানা, সে, আপনারা খেয়াল করে দেখছেন গতকালকের ভিডিওতে এক একজন তানজিলাকে ওই গায়ে হলুদের মতো খাবার খাওয়াতে বসছিল। তো সালমা যখন খাওয়াতে বসে, সালমা খাওয়াবে কি, সে খাওয়ানোর আগে তানজিলাকে জাপটে ধরে ভা ভা করে কাঁদছে, তাকে চুমু খাচ্ছে, তানজিলাও তাকে ধরে চুমু খাচ্ছে, চুম্মাচ্ছে খালি। একদিকে সালমা কাঁদছে, একদিক দিয়ে তানজিলা চুম্মাচ্ছে। মানে আমি ভাবলাম, হোয়াট দ্য ফুচকা ম্যান, এখানে কান্দার কি আছে? খাওয়াতে বসেছে, সবাই হাসি তামাশা করছে, এর মধ্যে সালমা তাকে জড়িয়ে ধরে কান্না করছে, তানজিলা তাকে চুমু খাচ্ছে, করছে। কেন ভাই, এটার অর্থটা কি? পরে আমি বুঝতে পারলাম অর্থ তো অনেক বড় অর্থ আছে। যে অভিনয় তিশাও করতে পারে না, সে অভিনয় সালমা করে দেখিয়েছে, অন দ্য স্পট, লাইভ, ক্যামেরা এবং অ্যাকশন। জানেন কেন? কারণ তিশাকে জ্বলন ধরাতে। সালমা খুব ভালো মতো জানে সামনে তিশা আছে, এবং এখানে তানজিলা মাঝখানে বসা, পাশে সালমাও আছে। তো এখন তানজিলার কাছে তো দুজনই সমান, যেহেতু তার শাশুড়ি আবার তিশা তার মা। তাহলে এখন সালমা যেহেতু আগে এসেছে, সে তানজিলাকে জড়িয়ে ধরে বুঝাচ্ছে, আমি তোমার খুব কাছের মানুষ, আমিই তোমার মা, আমিই তোমার সব করেছি, ঠিক আছে? চুমু টুমু দিয়ে তানজিলাকে গলিয়ে ফেলেছে, এবং তানজিলা কান্নাকাটি করে তাকেই ভালোবাসার সব কিছু দেখাচ্ছে যে হ্যাঁ আমি অনেক ভালোবাসি, এই সেই হ্যান ত্যান, অনেক প্রশংসা করেছে। তো এগুলো তিশা দূরে দাঁড়িয়ে দেখছিল। তখনই তিশার খুব খুব গায়ে লেগেছে, হাতে ঘা লেগেছে, খুবই আঘাত পেয়েছে তিশা এখানে। কারণ
তানজিলা কখনো তিশাকে নিয়ে এরকমটা করেনি। তানজিলা কখনো তিশাকে এভাবে জড়িয়ে ধরে বলেনি মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তানজিলা কখনো তিশাকে এভাবে জড়িয়ে ধরে কখনো চুমু খায়নি, কখনো না। যেমনটা তানজিলা সালমাকে ধরে চুমু খাচ্ছিল, যেমনটা তানজিলা সালমাকে জড়িয়ে ধরে কান্না করছিল, এই জিনিসটা কখনো তানজিলা তিশার জন্য করেনি। তো এই যে ঘটনাটা না দর্শক, এইটার এক্সপ্লেনেশনটা আমি কোনোভাবেই দিতে পারছি না। তার মুখ্য কারণ কি জানেন? কারণ যখন আমি ভাবছি যে আচ্ছা তানজিলাকে তিশা এত যাবৎ কাল ধরে একটা পিতৃ পরিচয়হীন মেয়েকে তিশা পরিচয় দিল, তাকে বড় করলো, তাকে বড় করে বিয়ে দিল, তাকে আয় রোজগার করার একটা ব্যবস্থা করিয়ে দিল, তারপর তানজিলা এখন তার মতো করে সংসার করছে, শ্বশুরবাড়িতে আছে, তার বাচ্চা হবে, এই যে একটা লাইফ তানজিলা পেলো, সিকিউর লাইফ বা একটা ভালো লাইফ, এটা কিন্তু পেছনের যে মানুষটা যে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে তানজিলার পেছনে, সেটা মাত্র মানে নির্দ্বিধায় একজন মানুষ, সেটা হচ্ছে তিশা। তিশা ছাড়া কিন্তু তানজিলার পেছনে এত শ্রম কেউ দিত না। বাপ্পি কিন্তু তানজিলাকে পছন্দ করে না, বাপ্পি আশ্রয় দিত না, শুধুমাত্র তিশার কারণে কিন্তু তানজিলা আজকে এত দূর অবধি আসতে পেরেছে। তাহলে দেখুন দর্শক, এই যে আমি যখন এখন তিশাকে নিয়ে যদি বলি যে আচ্ছা তানজিলা তিশার সাথে এটা ঠিক করেনি, তিশার আসলে দুঃখ লাগছে, কান্না করছে, আবার যখন পরোক্ষভাবে এটা ভাবি, তখন আবার মনে হয় যে তানজিলা থাকাকালীনও তো আসলে তিশার সাথে তার বনিবনা হতো না আর কি। যখন তানজিলা এখানে বিয়ে করবে বলেছিল, তিশা পছন্দ করেনি, তানজিলার এই জায়গাটা মেনে নিতে পারেনি, তো এক্ষেত্রেও কিন্তু তিশার আবার দোষ আছে। তো এখানে তানজিলার পক্ষেও নিতে পারছি না। তো জিনিসটা এরকম হয়ে গেছে যে আসলে ঘটনাটা কীভাবে ব্যাখ্যা করব, তিশার পক্ষ নিয়ে ব্যাখ্যা করব নাকি তিশার বিপক্ষ নিয়ে ব্যাখ্যা করব, বাট আসলে কোনোভাবেই এটাকে আমি ব্যাখ্যা করতে পারছি না। মানে আমার কাছে এটা খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে। বাট একটা কথা, একটা প্রবাদ বাক্য দিয়ে আমি ঘটনাটা এক্সপ্লেন করে দিতে পারি বা সমাপ্তি টানতে পারি, সেটা হচ্ছে ইট মারলে পাটকেল খেতে হয়। তিশা যেমন 8-10টা মানুষের সাথে করেছিল, বা তিশা যেই চরিত্রের নারী, তিশার সাথে ঠিক সেটাই হচ্ছে। তিশা যেভাবে করে মানুষকে কাঁদিয়েছিল, এখন দেখুন তিশা কিন্তু তার মেয়ের দ্বারা সেভাবে সে কান্না করছে। জাস্ট এতটুকু দিয়ে আশা করি আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন। তো তিশা যে কান্না করছিল, এই কান্না কখন করছিল জানেন? সে কান্না করার জায়গাটা আমি আপনাদেরকে বলি। যখন বাপ্পি, তিশা, তারপর হচ্ছে গিয়ে তানজিলার শ্বশুর শাশুড়ি সবাই মিলে যখন তানজিলার মাথায় হাত ধরে দোয়া করে দিচ্ছিল একসাথে দাঁড়িয়ে, আপনারা খেয়াল করবেন ভিডিওতে, ওই সময়তে তিশার চোখের দিকে তাকাবেন। আপনারা আসলে সবাই তো তখন বাপ্পি আর তার তানজিলার শ্বশুরের কথা শুনছিলেন, তখন তিশার চোখের দিকে তাকালে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা মানুষের তিশার চোখ দেখলেই বুঝবেন যে সে চোখ বারবার করে মানে পিট করছিল, মানে তার চোখে পানিতে ভরে গিয়েছিল, বাট সে চোখের পানি কোনোভাবেই গড়িয়ে পড়তে দেয়নি। চোখের পানিটাকে সে সরিয়ে রেখেছিল যেন কেউ দেখতে না পায়। আপনারা ভালো করে তিশার ওই অবস্থাটা দেখলে বুঝতে পারবেন তিশা কিন্তু কান্না করছিল, এবং এই কান্নাটা কেউ দেখছিল না কিন্তু। কারণ সেই দিন মানে গতকালকে তানজিলা এবং তার শাশুড়ির কান্নাটাই সবার কাছে বড় হয়ে গিয়েছিল, এবং তিশার কান্নাটা সবার লোক চোখের আড়ালে রয়ে যায়। এক তিশা কেন কান্না করছিল? তিশা এই কারণে কান্না করছিল এটা ভেবেই যে আমার মেয়ে কোনোদিন আমাকে তো এভাবে জড়িয়ে ধরে তার ভালোবাসা এজহার করলো না, কোনোদিন আমাকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথাটা সে স্বীকার করলো না, কিন্তু সে তার শাশুড়িকে যেভাবে জড়িয়ে ধরে ভালোবাসার কথা স্বীকার করলো, তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে চুমু খেলো, তানজিলও চুমু খেলো, কোনোদিন আমার মেয়ে তো আমার সাথে এরকম করলো না, কোনোদিন ক্লোজ হলো না। এটা তিশার মনে একটা দুঃখ, একটা কষ্ট ছিল। সে কষ্ট লাগা থেকে তিশা আসলে কষ্ট পেয়ে কান্না করছিল। তার কান্না করার কারণ ছিল এটাই, সে হিংসা করছিল যে আসলে আমার মেয়ে এখন পরের হয়ে গেল, এটা তিশা কোনোভাবে মেনে নিতে পারছিল না। তো যাই হোক দর্শক, এই একটা ঘটনা এক্সপ্লেন করলাম। পরবর্তীতে দর্শক আপনাদেরকে বলে একটা যে আপনারা খেয়াল করবেন যে সবাই যখন তানজিলাকে খাইয়ে দিচ্ছিল, সামনে যে একটা বড় ডালার মধ্যে খাবার সাজিয়ে রাখা হয়েছিল, তো বাপ্পি যখন খাওয়ালো তানজিলাকে, তারপরে বাপ্পি নিজেও খেয়েছে এবং বাপ্পি ওই খাবারটা তিশাকেও খেতে দেয়, বাট তিশা খায় না, তিশা মুখ সরিয়ে ফেলে, খাবে না। মানে এরপর থেকেই তিশার মনে একটা ক্ষোভ, একটা চাপা দুঃখ চলে আসে। আপনারা তিশার চেহারা দেখবেন, আপনারা তো অনেকে ভাবতে পারেন তিশা কেন এমন ব্যবহার করছে, সে কথাবার্তা বলছে না, চুপ করে আছে, মুখ গোমরা করে আছে। তার মুখ গোমরা করে রাখার পেছনে কারণ ছিল একটাই, যে তানজিলার সাথে তার শাশুড়ির যে ঘনিষ্ঠটা, এটা তিশা কোনোভাবে মেনে নিতে পারেনি। মেনে নিতে না পারার কারণে তিশা কিন্তু এখন ঠিক তারপর থেকে রুট ব্যবহার করা শুরু করা, যেমন বাপ্পির সাথে রুট ব্যবহার করতে থাকে। যখন বাপ্পি খাওয়াতে যায় খাবে না, তানজিলাকে খাওয়াতে যাচ্ছে না, কথা বলছে না, ঠিক আছে, চুপচাপ করে গেছে, মানে কোনো কারোর সাথে কোনো কমিউনিকেশন করছে না আর কি। সবার সাথে খিট মেজাজ দেখাচ্ছে, খিট করছে আর কি। কারণ কি? কারণ হচ্ছে ওই ঘটনাটা। আচ্ছা, পরবর্তীতে দর্শক তিশা একটা কথা বলেছে, এই কথাটা আসলে আমার কাছে মজা লেগেছে, কারণ যেহেতু তিশার মাথা খারাপ, সে এখন যাকে যেভাবে পাচ্ছে খোঁচা দিচ্ছিল আর কি। কী বলেছে জানেন না? যদিও কথাটা সত্য বলেছে, তিশা আসলে বাপ্পির উদ্দেশ্যে কথাটা বলেছে, কিন্তু আসলে প্রশংসাটা করেছিল তানজিলার শ্বশুরের, এবং খোঁচাটা মেরেছে বাপ্পিকে। বলেছে
আসলে যারা কম কথা বলে, ঠিক আছে, মানে যারা আসলে কম কথা বলে তাদের কথা নাকি অনেক দামি হয়। এবং এই কথাটা তিশা বলেছে তানজিলার শ্বশুরকে, যে যে সমস্ত মানুষ কম কথা বলে ওরা যখন একটা কথা বলে ওই কথাটা অনেক দামি হয়। তখন বাপ্পি একটু পিছন থেকে বসে কাশছিল, মানে বাপ্পি বুঝতে পেরেছে তিশা তাকেই বলেছে, কারণ বাপ্পিতে একটু কিছু হলে ফরফর ফরফর করতেই থাকে, তার মুখ আর থামে না, ঠিক আছে, তার মুখ আর থামে না, সে যা মুচা খেলে বলতেই থাকে। তো এই কারণে তিশা আর কি তাকে শুনিয়ে দিল যে এত কথা বলতে হয় না সব জায়গাতে, কিছু কিছু জায়গায় একটু ভার্তিকতা রাখতে হয়, যেটা বাপ্পি কখনো রাখতে পারে না। আচ্ছা, নেক্সট দর্শক, সাকিবের কথাটা একটু বলতে চাই। বলেছিলাম সাকিব যথেষ্ট পরিমাণে একটা বেয়াদব ছেলে। প্রশ্ন দাঁড়ায় কেন বেয়াদব ছেলে, কি এমন করেছে সে বেয়াদবির? অনেক কিছু করেছে, সে আমি ব্যাখ্যা করি। যেহেতু তানজিলাকে সবাই খাওয়াবে, তানজিলার বাচ্চা হচ্ছে এবং বাচ্চার বাবা সাকিব, তো তাদের দুজনকে সামনে রেখে সবাই ছবি টবি তুলবে, তাদেরকে খাওয়াবে একসাথে, তো অবশ্যই দুজনকে পাশাপাশি বসতে হবে। তিশা চেয়ারের ব্যবস্থা করে দিয়ে সাকিবকে বলেছে, সাকিব তুমি এখানে বসো তানজিলার পাশে, সুন্দর করেই বলেছে। সাকিব শুনেও না শোনার ভান করলো, সে মানুষের সাথে কথা বলছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তিশা আবার বললো, সাকিব তুমি তানজিলার পাশে বসো। তখন সাকিব তিশার পাশে দাঁড়ানো, সাকিব যায় না। তখন তানজিলার শ্বশুর এসে পাশে বসতে যায়, তাবিয়া যায়। তিশা তিনবারের মধ্যে আবার বলে, সাকিব তুমি চেয়ারে বসো। তখন তিশা একটু মানে কড়াভাবে বলছে, সাকিব তুমি চেয়ারে বসো। সাকিব তাও যায় না। চতুর্থবার বলেছে, তাও সাকিব যায় না। পঞ্চমবার তখন তিশা সবার সামনে একদম বলেই দিল, সাকিব তুমি পাশে গিয়ে বসে যাও। তারপর সাকিব বসেছে। দেখুন, সাকিবকে তিশার এতবার বলা লাগবে কেন? সাকিবকে যদি তিশা বলে ডানে যেতে, সাকিব যায় বামে। সাকিবকে যদি বলে উপরে যেতে, সাকিব যাবে নিচে। মানে সাকিব সবসময় তিশার কথার বিপরীতে যেতে পছন্দ করে। সাকিব কিন্তু সেখানে বসতো, কিন্তু যেহেতু তিশা বসতে বলেছে এখন আর সাকিব বসবে না। জেদ, মেজাজ দেখায় তিশার সাথে। মানে তিশার সাথে সবসময় সাকিব একটা মানে ভাব নিয়ে চলে। ভাই সাকিব কোন জায়গার কোন, মানে আসলে কিছু বললাম না কি যে সে তিশার সাথে ভাব নেয়? সে তো তার আন্ডারওয়্যার কেনারও টাকা ছিল না, এখন তিশার মেয়েকে বিয়ে করে তার সামর্থ্য হয়েছে, এখন তিশার সাথে সে ভাব দেখায়। আসলে এগুলো দোষ আবার তানজিলার। তানজিলা এরকম একটা পরিবারে বিয়ে করে এরকম একটা ছেলেকে, একটা কুলাঙ্গার অপদার্থ সন্তানকে, এরকম একটা রাক্ষসী একটা ভুড়িওয়ালা ছেলেকে সে যখন এরকম দাপট দিয়ে দিবে, সে তো এরকম করবেই। এটা তানজিলার অবস্থা। তানজিলা এগুলো সবই দেখে, যে সাকিব তার শাশুড়ির সাথে বেয়াদবি করে, এগুলো করে, সবই দেখে তানজিলা। তারপরেও তানজিলা কিছু বলে না। আসলে এটা তানজিলার দোষ। তানজিলের উচিত, যখন সে যে দেখেছে যে সাকিব মায়ের সাথে এরকম বেয়াদবি করে বা অন্যায় করে, তানজিলের সাথে সাথে উচিত এগুলো তো ডাক না, যে তুমিও মায়ের সাথে এগুলো করো কেন? কারণ এগুলো সাকিব বেয়াদবি করে। তিশা যতই খারাপ হোক, সাকিব কখনোই পারে না তার শাশুড়ির সাথে এরকম বেয়াদবি করতে, এটা কখনো পারে না। কই তানজিলা কিন্তু তার শাশুড়ির সাথে বেয়াদবি করে না দর্শক, তাহলে সাকিব কেন করবে? আবার ওই দিক থেকে দেখবেন তাবিয়ার সাথে সাকিব যে ধরনের অন্যায় করে, অপরাধ করে, বেয়াদবি করে, একটা আইসক্রিম খাওয়া নিয়ে হিসাব করে, তানজিলা সেখানেও কিছু বলে না, বরং সাকিবকে বুদ্ধি শিখিয়ে দেয়, তুমি বাসার থেকে কেন আইসক্রিম নিয়ে আসলা, বাইরে থেকে খেয়ে আসতা। তো দেখুন, এগুলো কিন্তু তানজিলের প্রশ্রয় দেয় সাকিবকে, তো সাকিব তো এগুলো করবেই। এখন হয়তো অনেকে বলবেন, ভাই তিশা তো সাকিবকে মূল্য দেয় না, তাহলে সাকিব কেন মূল্য দেবে? অবশ্যই তিশা মূল্য দেয় না, সাকিব কেন মূল্য দেবে? বাস্তব কথাই বলেছেন, ঠিকই বলেছেন। কিন্তু সব কিছুর মধ্যে কিছু সম্পর্ক থাকে, যে আপনার সাথে আপনার বয়সের সাথে আপনার বেয়াদবির একটা অবস্থা দেখতে হবে, যে আপনি কার সাথে বেয়াদবি করছেন, সম্পর্কে আপনার সে কী লাগে সেটাও দেখতে হবে। আর তিশা যে অন্যায়গুলো করে সাকিবের সাথে, সেটাও আবার তানজিলাকে হ্যান্ডেল করতে হবে। মানে এখানে মূল কালপিট আসলে তানজিলা। তানজিলা তার মাকেও কন্ট্রোল করতে পারে না, সে তার জামাইকেও কন্ট্রোল করতে পারে না। সে সবসময় সবার কাছে ভালো থাকার চেষ্টা করে, বাট তানজিলা এখন আসলে তার মার কাছে ভালো থাকার চেষ্টা করে না। সে এখন তার জামাই এবং শ্বশুর শাশুড়িকে নিয়েই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে তানজিলা এখন পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে। তো যাই হোক, তো এটার মাঝখানে আরেকটা কথা বলিনি, সাকিবের বাজার নিয়ে। তিশা যখন যখন কুষ্টিতে যায়, সাকিব কিন্তু বাজার করতে যায় না দর্শক। দেখবেন সাকিব নর্মাল দিন কিন্তু অনেক কিছু বাজার করে, কিনে আনে, তানজিলা যতবার বাজারে পাঠায় যায়। কিন্তু এবার যখন তিশা এসেছে, তিশার জন্য সাকিব বাজারে যেতে চায় না। একটা জিনিস আনতে ভুলে গিয়েছে, তানজিলার শাশুড়ি বলেছে সাকিবকে যে আরেকবার গিয়ে নিয়ে আসো। সাকিব বললাম যেতে পারবো না, আমি যাবো না, বাবাকে বলতে। মানে সাকিব বেয়াদবি করে সবসময়। মানে তিশার জন্য সাকিব বাজারও করতে চায় না, তিশা কোনো কিছু খাবে বা দিবে এগুলো সাকিব কিছুই পছন্দ করে না। তো ভাই আমি সাকিবকে বলতে চাই, আপনি খাচ্ছেনই তো তিশারটা ইনডিরেক্টলি, আবার তিশাকেই খাওয়াতে চান না, তাহলে একটু লজ্জা করুন। আপনি তিশারটা খাওয়া বাদ দিন, নিজের পরিচয় একটু কিছু করে দেখান, তাহলে ভাই বুঝতে পারবো যে আপনার হেডম আছে। আপনি খাচ্ছেন তিশারটা পড়ছেন, তিশার টাকাতে চলছেন, আবার তিশাকেই খাওয়াতে যাচ্ছেন না। হাস্যকর কথাবার্তা ভাই। তাহলে সবার আগে তিশার টাকা চলা বন্ধ করুন, তারপরে আপনি দেমাগ দেখান, তাহলে দেমাগটা মানায়। চলছেন তিশার টাকাতে, আবার দেমাগ দেখাচ্ছেন তিশার টাকা খাবেন না, আরে বাবা। যাই হোক দর্শক,
একটা একটা করে অনেকগুলো কথা বলেছি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে দর্শক তাবিয়ার কথা নিয়ে। তাবিয়ার কথাটা বলার কারণ এখানে এটা না যে তাবিয়াকে রোস্ট করা, কথাটা এখানে যে তাবিয়ার বিষয় নিয়ে তিশার যে মেজাজটা গরম হয়েছিল বা তিশা যে খিটখিট করছে সেটার একটা নমুনা দেওয়া। তাবিয়াকে দেখবেন ছোট্ট মানুষ, তার একটা ব্যাগ আমার দেখে খুব মজা লাগে দর্শক। তাবিয়ার কর্মকাণ্ড আসলেই মজা লাগে। এই তাবিয়া একটা মানুষ, তাকে দেখতে আমার খুব ভালো লাগে। সে তার একটা লাগেজ ব্যাগ আছে কার্টুনের, নিয়ে সে ব্যাগ গুছে দৌড় দিচ্ছে, সে বাসায় যাবে। আমি ভেবেছি মনে বাসায় যাবে, খুশিতে যাচ্ছে। তিশা বলছে তাবিয়ার মনে এবার এখানে ঘুরে পেট ভরেছে। ও মা, দেখি পেট ভরেনি। তাবিয়া ব্যাগটাকে টেনে গাড়ির কাছে নিয়ে বাপ্পির হাতে দিয়ে দিল, দিয়ে বললো আমি যাবো না, আমি যাবো না বলে সে দাঁড়িয়ে থাকলো। তখন তিশা একটু পিছন থেকে খিটিমিটি দিল, রাগ দিয়ে বলল তোর যাওয়া লাগবে না, তোর না গেলেই হবে। মানে তিশাও খুব রাগ হয়ে গেছে যে তোর যাওয়া লাগবে না, সবাই খালি তানজিলা করে, তুই তানজিলার কাছেই থাক, তোর যাওয়া লাগবে না। তো এগুলো কিন্তু আসলে তিশার একটা মেজাজ বা একটা ক্ষিপ্ততা প্রমাণ যে তিশা আসলে ক্ষিপ্ত। কারণ ক্ষিপ্ততার কারণ একটাই, ওই যে তানজিল এবং তার শাশুড়ি যে নাটক করেছিল, বিশেষ করে সালমা তানজিলকে দৌড়ে যে কান্না করলো, আসলে কান্নার কী আছে আমি এটাই বুঝলাম না। সালমা যে কান্না করেছে সেটা নাটক ছাড়ার কিছুই ছিল না। সে আসলে মেনলি তিশাকে জ্বলন ধরাতে চেয়েছিল, তিশাকে বুঝাতে চেয়েছিল দেখ তোর মেয়ে এখন তাকে আমার, তোর মেয়ে তোর চেয়ে বেশি আমাকে ভালোবাসে। এটা সালমা আসলে ইনডিরেক্টলি একটা শয়তানি করেছে দর্শক, বোঝাই যায়। ঠিক আছে, আর কিছুই না। তো ওই সময় তো তানও এসেছিলো, তান তিশার ভিডিও সামনে এসে একটু মজা করছিল, পোজ দিচ্ছিল। তিশা তানকে মানে ধাক্কা দিয়ে সরে দেয়, যা। মানে এগুলো বোঝা যায় তিশার মেজাজ খুবই ক্ষিপ্ত ছিল, খুবই গরম ছিল ওই সময়টাতে। ঠিক আছে, তো এগুলো মেনলি আপনাদেরকে এটা বোঝানো যে তিশা ওই বিষয়টাতে খুব বেশি পরিমাণে আপসেট হয়েছিল। নেক্সট দর্শক যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তানজিলা হচ্ছে গিয়ে কান্না করছিল দর্শক তার দাদির জন্য। দেখবেন একটা পর্যায়ে দাদির জন্য নাটক করে কান্না করছিল, যে তার দাদির জন্য খুব কষ্ট, মানে খুব মায়া লাগছে, দাদি মারা গেছে, দাদিকে সারা অনুষ্ঠান সে করতে চায়নি, এতদিন পর করছে। ভাই অনুষ্ঠানটা কিসের ভাই? পেটে বাচ্চা এসেছে, এটার উপর অনুষ্ঠান কিসের? কোনোদিন শুনিনি তো কোনো শিক্ষিত পরিবারে যেরকম গর্ভবতী অবস্থায় এরকম অনুষ্ঠান করে খাওয়াতে হয়। আমি কোনোদিন ভাই আমার বাপদাদার জন্ম দেখিনি। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমি দেখিনি যে আমার মা এরকম কোনো অনুষ্ঠান করেছিল। যদিও অনেকে প্রশ্ন করেন ভাই আপনি পেটে থাকতে কেমন দেখলেন, আমি দেখিনি, বাট আমি গ্যারান্টি দিয়ে বলছি এরকম কোনোদিন হয়নি। তাহলে ভাই আপনারা কি করছেন এগুলো? এই সময় তো পর্দার আড়ালে থাকতে হয়, আপনার গর্ভটাকে আড়ালে রাখতে হয়, এবং আপনি যেভাবে করে পেটটাকে উঁচিয়ে ধরেন বারবার মানুষকে দেখানোর জন্য। আমি আবার বলছি ভাই, তানজিলার ভালোর জন্য বলছি, আপনার বাচ্চাকে মানে সুস্থভাবে যদি জন্ম দিতে চান এগুলো বন্ধ করুন কারণ এগুলোতে কিন্তু আপনার সন্তানের উপর একটা খারাপ প্রভাব পড়বে। আমি আপনার ভালোর জন্য বলছি, খুব ভালোর জন্য বলছি। যাই হোক দর্শক, অনেকগুলো কথা বললাম আজকে। মেনলি আপনাদেরকে আসলে দর্শক এই সমস্ত ইনফরমেশান একসাথে দেওয়ার চেষ্টা করছিলাম, যে সবগুলো ইনফরমেশান আপনাদেরকে একসাথে দেবো। তো আশা করি আপনাদের সব জানাতে পেরেছি। তো আজকে মেনলি আমার জানানোর বিষয়ের মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল তিশার বিষয়টা, সেটা আসলে একটা আনএক্সপ্লেইন করার মতো একটা বিষয় আমার কাছে। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারছি না কীভাবে বলা উচিত, বাট আমি আপনাদের হেল্প চাই। আপনারা এই ঘটনাকে একটা এক্সপ্লেন করে দেবেন। আগে ওই ভিডিওর অতটুকু ফুটেজে দেখে তিশা যখন কান্না করছিল আর সাকিবের মা যখন তানজিলাকে জড়িয়ে ধরে কান্না করছিল, এই দুইটার জায়গাটা আপনারা দেখে এই জায়গাটা এক্সপ্লেন দিবেন আসলে ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আমি আপনাদের কাছে থেকে এই জায়গাটার হেল্প চাইলাম, এবং সাকিবের বেয়াদবির বিষয়টা আমি আপনাদেরকে মানে মেনলি তুলে ধরতে চেয়েছিলাম যে সাকিব কতটা বেয়াদব একটা ছেলে, ঠিক আছে। তো এই ছিল তো আমার আজকের ভিডিও। আজ আমি সাথে বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।